দাদা, ও দিদিভাই গাড়ির আওয়াজ শুনলে? তাই তো, গাড়ি। মেঘলা এলো বোধহয়। মেঘলা আসবে কোথা থেকে? এক মিনিট। মানে তুমি চুপ করে আছো কেন? তুমি এক্ষুনি কি বললে? কথাটা আরেকবার বলো। মানে কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। ও হঠাৎ এই কথাটা বললো কেন? কথাটা আমিও শুনেছি মা, শুনেছি। তুমি কি ভাবছো কথাটা আমার কানে এড়িয়ে গেছে? না, উত্তেজনায় যে কি বলে ফেললাম আমি। বাপরে বাপ, এখন এটা নিয়ে না কোনো কেলেঙ্কারি হয়ে যায়। এই তো আসছি রে মা। ও মেঘলা, কি হয়েছে তোর? হ্যাঁ, এত দেরি করলি কেন? ওই লোকটা কোথায়? দিয়ে গেল না তোকে? কি রে, কি হয়েছে বলবি তো? আমি তো চিন্তায় মরে যাচ্ছি। সবাই অর্গানাইজার কোথায় তোমার? চলো তো দেখি। হ্যাঁ, 8টার সময় মেয়েটাকে বাড়িতে দিয়ে যাওয়ার কথা, রাত 2টো বেজে গেছে। হ্যাঁ, এখন বাড়িতে দিয়ে যাচ্ছ? কত বড় অর্গানাইজার আমি দেখবো। চলো চলো, তুমি ছাড়ো আমাকে। দাদা ভাই, যেও না, গাড়ি চলে গেছে। এত দেরি হলো কেন মেঘলা মা? মেঘলা, তোর এরকম চেহারা হয়েছে কেন রে? কি হয়েছে তোর? তুই কি অসুস্থ হয়ে পড়েছিলি নাকি? আর এতবার করে ফোন করা হচ্ছে, তুই ফোনটাই বা ধরছিলি না কেন? আমি 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 আসলে একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়েছিলাম বলছে? ঘুমিয়ে পড়েছে তো এখনো তো তোর 2 চোখ দেখে মনে হচ্ছে তোর 2 চোখ জুড়ে ঘুম নামছে। কি হয়েছে, কি বলবি তো? আসলে ওখানে অনেক লোক ছিল তো, আমি ঠিক বুঝতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম। আমি ঘুমোতে যাই মা, আমি আর দাঁড়াতে পারছি না। এই ছোট, ও কি সুস্থ আছে? ওকে কিরকম জানি লাগছে একটু। হ্যাঁ দিদিভাই, আমারও তাই মনে হচ্ছে। ও মেঘলা, তুই সুস্থ আছিস তো? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি, শুধু মাথাটা একটু যন্ত্রণা করছে। ঘুমোলে ঠিক হয়ে যাবে, একটু ঘুমোলেই ঠিক হয়ে যাবে। মা বলছি, আমি একটু ঘুমিয়ে নি। ঘুমোবি তো, কিন্তু কিছু খেতে। আচ্ছা তুই ঘরে যা, আমি তোর খাবার নিয়ে যাচ্ছি। যা। না, আমি খেয়েছি, আমি খেয়েছি। শোনো না, আমাকে আজ রাতে কেউ ডেকো না। আমি একটু ঘুমিয়ে নিলে একদম ঠিক হয়ে যাব। কাল সকালে কথা বলবো। আসছি। না না, এটা কি করে হতে পারে? কি করে এলাম এটা? তাহলে কি এত বড় একটা ভুল খবর দিল? এটা হতে পারে না।
এত বড় একটা ভুল খবরটু আমাকে দিতে পারে না? কি করে সম্ভব এটা? কি ভয়ঙ্কর কথা! কাল থেকে মেঘলাবিহীন একটা নতুন দুনিয়া খুঁজে পাবো ভাবলাম, এবারেও সেটা হলো না। আজ না হোক কাল হবে, কাল না হোক পরশু হবে। মেঘলা আর তিতি একসঙ্গে বেঁচে থাকতে পারে না, হয় তিতি না হয় মেঘলা, যে কোনো একজন থাকবে। আর তিতি যে এত সহজে মরতে চায় না তা তো সবাই জানে। এই তোকে চলে যেতে হবে মেঘলা, তোকেই যেতে হবে, তোকে। একদম প্রথম থেকে যা যা হয়েছে আমাকে খুলে বলো। ম্যাডাম, আমি সত্যিই জানি না এই ঘটনার সাথে আমার স্বামীর কেসের আদৌ কোনো যোগাযোগ আছে কিনা, কিন্তু তবু আমার মনে হচ্ছে সবটা আপনার জানা খুব প্রয়োজন। আমি তো সেটাই বলছি, তুমি আমাকে সবটা বলো। আর ইনফ্যাক্ট তোমাকে আমার দেখে এখনো সুস্থ মনে হচ্ছে না। আমি যে বেঁচে ফিরেছি এই অনেক ম্যাডাম, কাল আমি মরেও যেতে পারতাম। আমি আপনাকে প্রথম থেকে সবটা বলছি। কিছুদিন আগে একজন অর্গানাইজার আমার বাড়িতে আসে, আমাকে গান গাওয়ার জন্য অনুরোধ করেন। আমি রাজি হয়ে যাই। উনি আমাকে বেশ কিছুটা টাকা অ্যাডভান্সও দিয়েছিলেন। আসলে আমি অনুরাগের কেসের খরচটা নিজে চালাতে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম সব রকম ভাবে যাতে আমি ওর পাশে থাকতে পারি। তবে ওর বাড়ির কেউ কিন্তু আমাকে এই কাজটা করতে অ্যালাউ করেনি। আমি সম্পূর্ণ নিজের ইচ্ছে এই কাজটা করেছি। তারপর আমি গিয়ে দেখি অনিন্দিতা আর ওর মণিমা ওরা ওখানে গেছে। না, আমি বলছি না এর মধ্যে ওদের কোনো প্ল্যান আছে। আসলে অনিন্দিতা তো সিঙ্গার, ও হয়তো নিজে থেকেই ওখানে। এক্সপ্লেনেশনের চেষ্টা করো না, এক্সপ্লেনেশনের দায়িত্ব তো আমার। তুমি শুধু আমাকে ডিটেলে বলো কি হয়েছিল। দেখো, কেসটা সামনেই কোর্টে উঠছে এবং আমি এখন প্রাণপণ চেষ্টা করছি যত রকম তথ্য প্রমাণ জোগাড় করতে হয় সেটা করার। আর তোমার কাছ থেকে যদি কোনো রকম তথ্য আমি পাই সেটাকে আমি কোনোভাবেই অগ্রাহ্য করব না, কারণ সেটা আমাকে নানা রকমভাবে হেল্প করতে পারে। তো তুমি আমাকে জাস্ট বলো কি কি হয়েছিল, পুঙ্খানুপুঙ্খ ডিটেলে বলো। নিজের কোনো রকম ব্যাখ্যা বা অভিমত দিতে যেও না। আমি গান গেয়ে চলে আসি। তবে অর্গানাইজার প্রথমে আমার সাথে যেরকম ব্যবহার করছিলেন, মানে আমাদের বাড়িতে এসে যেভাবে উনি কথাবার্তা বলেছিলেন, সেটা কিন্তু পরের দিকে আর ছিল না। গাড়িতে ওঠার পর থেকেই ওনার ব্যবহার একদম পাল্টে যায়। তুমি যখন এটা খেয়াল করলে তখন তুমি প্রিকশন নিলে না কেন? আসলে আমি বিষয়টাকে অতটা গুরুত্ব দিইনি। মানে এরকম যে কিছু ঘটতে পারে আমি সেটাই বুঝতে পারিনি। আর এই কথা কাটাকাটি হওয়ার মধ্যেই আমরা অনুষ্ঠানের জায়গায় পৌঁছে যাই। উনি আমাকে বাড়িতে বলেছিলেন যে উনি আমাকে যেরকম নিয়ে যাচ্ছেন সেরকম উনি দায়িত্ব নিয়ে আমাকে বাড়ি ফিরিয়ে দিয়ে যাবেন। কিন্তু ফেরার সময় উনি আমার সাথে আসতে অস্বীকার করলেন। তখনও তোমার কিছু মনে হয়নি? উনি আমাকে বারবার বলছিলেন যে ওনার তার একজন আর্টিস্টকে নিয়ে বসে থাকলে চলবে না, অন্য আর্টিস্টদেরকে নিয়েও ওনার কাজ করতে হবে। তাই আমি ভাবছিলাম যে যত তাড়াতাড়ি বাড়ি চলে আসা যায় আর কি। তাই ওই সময় উনি আমার সঙ্গে যে এলেন না, এইটা না আমার ঠিক আলাদা করে মাথায় আসেনি। গাড়ি পাওয়ার পরও আমি এটাই ভাবছিলাম যে কত তাড়াতাড়ি আমি বাড়ি ফিরে আসতে পারি। তারপর কিন্তু আমাদের গাড়িটা কিছু দূর এগোতে না এগোতেই কয়েকটা বাইক এসে আমাদের গাড়িটা আটকে দেয়। মাই গড! তারপর ড্রাইভারের সাথে যে ওদের যোগসাজশ ছিল সেটা আমি বুঝতে পেরেছিলাম। আমি বারবার ওনাকে বারণ করি গাড়ি থামাতে, বারবার বলি যে গাড়ির দরজা খুলবেন না। উনি আমার কথা শোনেননি। উনি উল্টে আমাকে ধমক দিলেন, বললেন যে ওরা পথ আটকাচ্ছে, আমি গাড়ি থামাবো না।
তারপর তারপর ওরা গাড়ির দরজা খুলে আমাকে টেনে নামিয়ে নেয় আর টানতে টানতে একটা মাঠের ভেতর নিয়ে যায়। ও মনে প্রাণে বিশ্বাস করে যে ও যখন কোনো দোষ করেনি ওর কোনো শাস্তি হবে না, আমরা আবার আগের মতন সুন্দরভাবে সংসার করব। আমাদের আশেপাশে যে অসুখগুলো আছে, যেগুলো বারবার আমাদের ছুঁতে চায়, সেগুলোকে আমরা নির্মূল করে দিতে পারবো। আর তার জন্য এটাই সবথেকে বড় সুযোগ। নদী